হায় আল্লাহ, তার মানে মাহিন ভাইয়াই কি আকাশের সাথে কিছু একটা করবে এবার? মেঘ এটা ভাবতেই আঁতকে ওঠে। ঠিক এমন সময় আকাশ মেঘের সামনে এসে দাঁড়িয়ে মেঘকে দেখে ভ্রু নাচিয়ে ইশারা করে। মেঘ আকাশকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে একটু স্বস্তি পায়। তবে মেঘের বুকে থুকপুকানি বেড়ে যায়। আবার এটা ভেবে আকাশ তো চলে এসেছে, তবে মাহিন ভাই নেই কেন? আকাশ কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় মাহিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা এই অবধি সীমাবদ্ধ হলেও সবাইকে খাবার জন্য সাজেদা বেগম ডাকতে চলে আসে। কিন্তু এসে দেখে সবাই চিন্তিত, আর সেখানে আয়মান, নিলয় আর মাহিন নেই। সাজেদা বেগম বাকিদের উদ্দেশ্য করে বলে, কি রে তোরা এখানে, আর ওরা গেল কই? বয়সা ছোট, তাই সত্যিটা বলে দেবে এটা তাসনিয়া বুঝে দৌড়ে সাজেদা বেগমের কাছে গিয়ে বলে, ওরা তিনজন বাইরে গিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, একটু পরে ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোরা খেতে আয়। সবাই খেতে বসেছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মানজুর চৌধুরী খোঁজ নিয়েছিল, তাসনিয়া কাপা কাপা গলায় একই উত্তর দিয়েছিল। খেয়ে সবাই রুমে চলে গিয়েছে। দুদিন ধকল গিয়েছে সবার, কিন্তু শেষ বেলায় এসে এত বড় একটা সমস্যা যেন তাসনিয়ার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বড়রা টুকটাক সবাই ঘুমিয়ে পড়েছে, কেননা তাদের মতে বিয়ের পর ছেলেরা আজকের মতো একটু আধটু আড্ডা দেয়। ছোটরা জেগে আছে। কয়েকজন তাসনিয়া আইমানকে ফোন করেছিল, কিন্তু তাদের উত্তর আসে তারা পায়নি। রাত 12টা পেরিয়ে গিয়েছে, এখনো কারো কোনো খোঁজ খবর নেই। এটা বিয়ে নাকি কোনো টর্চার খানা, সেটা তাদের মাথায় আসছে না। আকাশ বসে আছে। জিনিয়া আকাশের কাছে গিয়ে কানে কানে বলে, এইসবের পেছনে তোর হাত নেই তো আকাশ? আমি তো শুধু মেঘকে প্রপোজ করেছি, আর কিছু না। বাকি কথা আকাশকে বলতে দেয় না। অমনি জিনিয়া কি জোরে কি বলে ওঠে। এত জোরে কথা শুনে সবাই সেদিকে তাকায়। জিনিয়া আমতা আমতা করে অন্য কথা বলে দেয়। তাসনিয়া আবারও আইমানকে ফোন দিয়ে একই উত্তর পাওয়া যায়নি। এবার যেন সবার টেনশন বাড়তে শুরু করেছে। জিনিয়া এবার গলা গলায় বলে, জানিস, আমি মাহিন ভাইয়াকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু আপু আমাকে ঘরে ডেকে বলেছে মাহিন ভাই শুধু মেঘকে ভালোবাসে। মেঘ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। জিনিয়া চোখ বড় বড় করে একবার আকাশের দিকে তাকাচ্ছে, একবার মেঘের দিকে। তার মাথায় কিচ্ছুই ঢুকছে না। মেঘ চুপচাপ বসে আছে। তখন জেদের বসে আকাশের প্রপোজ অ্যাকসেপ্ট করলো, এখন মেঘের কান্না পাচ্ছে মাহিন ভাইয়ের কথা ভেবে। একে তো মাথায় আঘাত পাওয়া, তার উপর এভাবে রেগে চলে গিয়েছে। না জানি আজ কি হয়ে যায়। তাসনিয়া আবারও ফোন দেয় আইমানের কাছে। কি হলো, তোমরা মাহিনকে পাওনি? এতক্ষণ ধরে কি করছো তোমরা? হ্যাঁ, একটা মানুষ কি উধাও হয়ে গেল নাকি? কি বললি তুই, মাহিন নেই? অমনি যেন সবাই ভয়ে আটকে ওঠে। তাসনিয়া বিদ্যুৎ গতিতে সেদিকে তাকায়। সাজেদা বেগমকে দেখে তাসনিয়ার হাত থেকে ফোন পড়ে যায়। তাসনিয়া কিছু বলতে যাবে, তার আগে সাজেদা বেগম সবাইকে ডাকতে চলে যায়। তাসনিয়া মাথায় হাত দিয়ে বসে বলে, যা ভয় পেয়েছিলাম তাই হলো, এবার ঠেলা সামলাও। এই জন্যই বলে বিয়ের দিনে কোনো না কোনো ঝামেলা হবে। বিয়ে বাড়িতে আমারও বাদ হলো না, ধুর। সাজেদা বেগম সহ বাকিরা চলে এসেছে। এসে নানা রকমের জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সবার একই উত্তর, তারা কেউ জানে না। সবাই সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু কারো থেকে আশানুরূপ উত্তর পাচ্ছে না। সাজেদা বেগম রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু পর নিলয় আয়মান ফিরে আসে। সবাই দৌড়ে সেদিকে গিয়ে জানার চেষ্টা করে, কিন্তু তাদের উত্তর শুনে বাড়িতে যেন আরো খারাপ অবস্থা হয়ে যায়। মেঘ তো দৌড়ে গিয়ে নিলয়ের কাছে যায়। মেঘ অনেক কান্না করছে। নিলয় মেঘের কান্না দেখে মেঘকে নিয়ে অন্যদিকে নিয়ে যায়। মানজুর চৌধুরী এক ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে বলে, মাহিন ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে, কিন্তু মা তোমার নাতি ফিরলে জানিয়ে দিও এটা বিদেশ না যে এখানে সে যা ইচ্ছা তাই করবে। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আর যদি কোনো শব্দ শুনি তাহলে আমি ভুলে যাব এটা আমার আত্মীয় বাড়ি। মানজুর চৌধুরীর ধমক শুনে সবাই চুপ হয়ে যায়। তবে মেঘ নিজেকে শান্ত করতে পারছে না, ফুপিয়ে কাঁদছে। নিলয় দাদিকে ডাকতে যাবে, এমন সময় মেঘ হাত ধরে বলল, ভাইয়া আমি মাহিন ভাইকে ভালোবাসি। কথাটা বলে মেঘ থেমে যায়। নিলয় মেঘের দিকে তাকিয়ে থা হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি বলবে এই অবস্থায় সেটাও বলতে পারছে না। নিলয়কে হাত তুলে মারতে যাবে, মেঘ এবার ডুকরে কেঁদে উঠে বলে, মাহিন ভাইয়াকে ছাড়া আমি বাঁচবো না। নিলয়ের বুকে লাগে কথাটা। মুহূর্তে কিছুক্ষণ আগে বলা কথাটার কারণে রেগে থাকলেও মেঘের শেষ কথাটা শুনে মেঘের মাথা নিলয়ের বুকে জড়িয়ে ধরে। নিলয় তার বোনকে খুব ভালোবাসে। তার মুখে এই কথাটা যেন নিলয়কে এক মুহূর্তের জন্য সেই অবস্থা কল্পনা করিয়েছিল। নিলয় বলে ওঠে, মাহিন ভাইয়া তৈরি হবে, চিন্তা করিস না। আজ শুক্রবার, মাঝখানে একদিন কেটে গিয়েছে। সব আত্মীয় স্বজন, সব বন্ধুদের বাড়ি খোঁজ নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু কারো থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। নিজেরাও অনেক খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মেয়ে কাল থেকে না খেয়ে আছে। একা থাকলে তার মাহিন ভাইয়ের জন্য কান্না করতে থাকে। চেহারার লাবণ্যতা আর উজ্জ্বলতা যেন একদিনেই হারিয়ে গিয়েছে। নিলয় জোর করে খাওয়াই মেঘকে, যেন সবাই বুঝতে না পারে।
মঞ্জু চৌধুরী এখনো চুপচাপ দেখে সাজেদা বেগম কড়া গলায় বলে, তোর ছেলের কোনো খোঁজ নেই আর তুই কিনা চুপচাপ বসে আছিস? মা, তোমার নাতি ছোট না, আর আমিও দেখতে চাই যে ও কোন রাগে চলে গেছে, আর সেই রাগ কতদিন থাকে। আমার সাথে যখন পাল্লা দিচ্ছে দিতে থাক, দেখতে হবে না কার ছেলে। তোমার মনে নেই আমিও এমন উধাও হয়ে গিয়েছিলাম, পরে ঠিক 2 দিন পর ফিরে এসেছিলাম। তো আমার ছেলে আমার মতো না হয়ে হয় বলো দেখি, বাপের রাগকে পাল্লা দিতে পারে কিনা। এই কথা বলে মঞ্জু চৌধুরী হাসতে শুরু করে। সাজেদা বেগম রেগে আর কিছু বলে না, কিন্তু অনেক টেনশন করছে। বাকিরা অবাক মঞ্জু চৌধুরীর কথা শুনে। বাবা হয়ে ছেলের রাগকে জেতাতে এমন কথা বলছে। আয়েশা চৌধুরী খুব রেগে গিয়ে মঞ্জু চৌধুরীকে বলল, ভাইয়া, আর যদি মাহিনের ভালো থেকে মন্দ কিছু হয়ে যায় তবুও কি বলবে? তোমার রাগ জেদকে তোমার ছেলে পার করতে পারে কিনা? মাহিনের সেই রাত থেকে খোঁজ নেই। তুমি চলে গিয়েছিলে বাড়ি ছেড়ে, তাও আত্মীয়ের বাসায় গিয়েছিলে, যেটা আমরা একদিন পরেই জানতে পেরেছিলাম, তাই তোমাকে আর কিছু বলিনি। কিন্তু মাহিনকে তো কোথাও পাওয়া যাচ্ছে না, সমস্ত গ্রামে শহরেও তো খোঁজ নেওয়া হলো। আয়েশা চৌধুরীর কথা শুনে মঞ্জু চৌধুরী রেগে সাজেদা বেগমকে জিজ্ঞেস করলে সাজেদা বেগম একই উত্তর দেয়। মঞ্জু চৌধুরী রেগে আগুন হয়ে যায়। তবে এটা দেখে এখন সবাই হাসবে নাকি মাহিনের কোনো খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে চিন্তা করবে, এটা কেউ ভেবে পাচ্ছে না। সাজেদা বেগম হঠাৎ করে মাটিতে পড়ে যান। সবাই দ্রুত তাকে তুলে শুইয়ে দিয়ে ডক্টরকে নিয়ে আসে। ডক্টর এসে দেখে শুনে জানায় প্রেশার অনেক কমে গিয়েছে অতিরিক্ত চিন্তার কারণে। সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচে, এ যেন স্বপ্নের মতো কেউ গায়েব হয়ে গিয়েছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যেন এটা মেনে নিতে পারছে না বিয়ে বাড়ি হুট করে এমন হয়ে গেল, যার কারণটা সবার অজানা। কোনো কারণে মাহিন চলে গিয়েছে সেটা কারো জানেই না, তবে মেঘ সেটা জানে কিন্তু কাউকে বলতে পারছে না। এটা শুধু যখন একা একা থাকে নিজের ভেতর চেপে রেখে কান্না করে যাচ্ছে। বিকেল হয়ে গিয়েছে তবুও যেন কোনো খোঁজ মিলছে না মরিয়ম বেগম, সাজেদা বেগম, আয়েশা চৌধুরী, এদেরকে সামলানো যাচ্ছে না। বিকেলে নিলয় মেঘের কাছে যায়। মেঘের বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। সে ভাবতে থাকে নিলয় ভাইয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। আর ঠিক তাই হয়ে কাছে এসে নিলয় বলে ওঠে, তোর ভয় পেতে হবে না, মাহিন ভাই এভাবে চলে যাওয়ার লোক না। কি করেছিস তুই বল? মেঘ আর নিলয় কি নিয়ে কথা বলছে এটা কেউ শুনতে পাচ্ছে না। মেঘ ভয়ে আটকে ওঠে, ভয়ে কাঁপা কাঁপা গলায় সব বলে দেয়। নিলয়ের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। কিছু বলতে গিয়েও থেমে গিয়ে রাগে ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। অমনি রাবি নিলয়কে ফোন দেয়। নিলয় দ্রুত ফোন রিসিভ করে। কিছু একটা শুনে নিলয় দ্রুত তার ছোট মামাকে নিয়ে কারো কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। সবাই বারবার জিজ্ঞেস করলেও কোনো কিছু বলে না। দুজন গিয়ে দেখে ফাহিম, রাব্বি, ফারাবি ওরা দাঁড়িয়ে আছে। রাব্বিকে কিছু জিজ্ঞাসা করার আগে সবাই বেরিয়ে পড়ে। ওদের গ্রাম ছেড়ে অনেক দূরে হাইওয়ে ধরে চলে এসেছে, আশেপাশে তেমন জনবসতিও নেই। নিলয় হঠাৎ বলে ওঠে, রাব্বি ভাই, আমরা মাহিন ভাইকে খুঁজতে এসেছি, ঘুরতে নয়। অলরেডি 40 কিলোমিটার চলে আসলাম। রাব্বি কিছু বলে না, আর একটু সামনে যেতে সবাই দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে সেখানে দাঁড়াতেই লোকটা ওদের দেখে ওদের নিয়ে কিছুটা সামনে যেতেই দেখতে পায় মাহিনের বাইক ভেঙে চুলে পড়ে আছে। এটা দেখে নিলয় আর আয়মান থ হয়ে যায়। বাইকের খুব খারাপ অবস্থা দেখে সবাই আন্দাজ করতে পারে কতটা খারাপভাবে অ্যাক্সিডেন্ট হলে এই অবস্থা হতে পারে। আশেপাশে অনেক রক্ত পড়ে আছে, তবে সেটা শুকিয়ে গিয়েছে। নিলয় নিজের ভাইয়ের এই অবস্থা আর দেখতে পাচ্ছে না। রাব্বি আয়মানকে বলে, মামা, আমি সবাইকে ওর গাড়ির ছবি আর রেজিস্ট্রেশন দিয়েছিলাম। এই লোক এই হাইওয়েতে আজ যাওয়ার সময় গাড়ির এই অবস্থা দেখে মিলিয়ে আমাকে জানিয়েছে এই এলাকায় নাকি কম বেশি অ্যাক্সিডেন্ট হয়, এজন্য খুব কম গাড়ি চলাচল করে, আর গাড়ির অবস্থা খুব খারাপ জন্য কেউ সেটা আর নিয়ে যায়নি। আরে সেটা রাখো, বাইক গেল ওই রকম অনেক বাইক আসবে। তুমি ধারণা করতে পারছো মাহিনের কতটা কি হয়েছে? এত রক্ত দেখে আরো এইখানে পড়েছিল, সেটা এখানকার কাদা দেখে বোঝাই যাচ্ছে। দ্রুত খোঁজ লাগাতে হবে আশেপাশে, যেহেতু এত দূর চলে এসেছে তার মানে ওকে কাছেই পেয়ে যাব। দোয়া করো ওকে যেন আমরা শেষ অবস্থায় না পাই। কথাটা বলেই আয়মানের চোখে মুখে অন্ধকার চলে আসে। নিলয় তো কান্না করে দিয়েছে। বাকিরা না পারছে নিজেদের শান্ত করতে, না পারছে নিলয়কে শান্ত করতে। ওরা সবাই কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। বাড়ি থেকে ওরা দুজন এভাবে বের হয়ে গেল। সবাই যেন আরো বেশি টেনশনে আছে, কেননা সন্ধ্যা হবে কিছুক্ষণ পর। ওরা ফিরছেও না, আবার কোনো খোঁজও পাচ্ছে না ওদের থেকে। এমন সময় সাইদা দৌড়ে গিয়ে বলে ওঠে, নানু দেখো,
এটা মাহিরের বাইক, কি অবস্থা হয়ে গেছে? অমনি সবাই দৌড়ে কাছে গিয়ে দেখার চেষ্টা করে। সাইদাকে ছবিটা নিলয় দিয়েছে আর লিখে দিয়েছে যে এতটুকু তারা পেয়েছে, এরপর আর কিছু জানে না। মাঞ্জু চৌধুরী সাদিয়ার হাত থেকে ফোনটা নিয়ে দেখে। এবার যেন এটা দেখে মাঞ্জু চৌধুরী গা ঘামতে শুরু করেছে। এতক্ষণ ছেলেকে নিয়ে পূর্ণ বিশ্বাস থাকলেও এবার যেন সেটা হারিয়ে ফেলেছে। সারা শরীর কাঁপতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েন মাঞ্জুর চৌধুরী। সারা শরীর ঘামতে শুরু করেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ জমতে শুরু করেছে। না জানি তার ছেলের ভালো থেকে মন্দ কিছু হয়ে গেল কিনা। মাঞ্জু চৌধুরী নিজেকে সামলে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়। সাজেদা বেগম ছেলের অবস্থা বুঝতে পেরে কাছে এগিয়ে যায়। সাজেদা বেগম দাঁড়িয়ে আছে মাঞ্জু চৌধুরীর কাছে। পাশে থেকে নাইমুর চৌধুরী বারবার চোখ মুছছেন। মাঞ্জু চৌধুরী গম্ভীর মনের মানুষ হলেও নাইমুর চৌধুরী অতটাও না। নিজের ভাতিজির জন্য অনেক জায়গায় খোঁজ নিয়েছে, দৌড়াদৌড়িও করেছে। দৌড়াদৌড়িও করেছে। সাজেদা বেগমকে সামনে পেয়ে মায়ের কোল জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কোনো চাপা স্বভাবের ছেলেরা সাধারণত কান্না করে না। এতদিনে মাঞ্জু চৌধুরীর এইরকম কান্না কেউ দেখেনি, কিন্তু আজ নিজের ছেলের অবস্থা বুঝতে পেরে যেন একেবারে ভেঙে পড়েছেন। হঠাৎ মাঞ্জু চৌধুরীর ফোন আসে। মাকে ছেড়ে ফোন রিসিভ করতেই মাঞ্জু চৌধুরী এক লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। দ্রুত সবাইকে নিয়ে বের হয় আর সাথে রিলাইদেরকেও যা শুনেছে সেটা জানিয়ে দেওয়ার হতে হতে সবার উদ্দেশ্যে শুধু বলে দেয় মাহিনের খোঁজ পাওয়া গিয়েছে। সবাই আর এক মুহূর্ত দেরি করে না, একটা হসপিটালে এসে পৌঁছায়। পুরো পরিবার কেউ বাদ যায়নি। রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে, কেন অনেকটা পথ পাড়ি দিয়েছে। আসার পথে ওরা মাহিনের গাড়িও দেখতে পায়, যেটা রাস্তায় উঠিয়ে রাখা হয়েছিল নিয়ে যাওয়ার জন্য, যেটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল মেঘ। আজ তার জন্য তার শ্যামবর্ণের পুরুষের জীবন ঝুঁকিতে। এটা ভাবতেই যেন মেঘের বুক কেঁপে চিৎকার করে কান্না আসছিল। গাড়ি দেখে সবাই আন্দাজ করে এটা অনেক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হবে, যেটা তাদের চোখে দেখা প্রথম। গাড়িতে মাঞ্জু চৌধুরী সবাইকে জানিয়ে দিয়েছে তার কোনো বন্ধুর ছেলে ডক্টর, যে আজকে এমার্জেন্সি কোনো পেশেন্ট দেখতে এসে মাহিনকে পায়। আর সাথে সাথে সেটা মাঞ্জু চৌধুরী জানায়। বেডে শুয়ে আছে মাহিন, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা, যেটা বাইরে থেকে সবাই দেখছে। সাজেদা বেগম কান্না করতে গিয়ে থেমে গিয়েছেন, কেননা ডক্টর বারণ করে দিয়েছে। ডক্টর বের হয়ে বলে, আপনারা যদি ওনার পরিবারই হন তো কেমন মানুষ আপনারা, যে রোগী দুদিন পরে হাসপাতালে ভর্তি অথচ আপনাদের কোনো খোঁজ খবরই নেই। ডক্টরকে থামিয়ে আইমান সবকিছু বলে বুঝে দেয়। এটাও বোঝায় তারা আজ খবর পেয়েছে, কেননা তারা কখনো ভাবেনি বাড়ি ছেড়ে 2 থেকে 3 ঘন্টার রাস্তায় এভাবে মাহিন আসবে। ডক্টর একটু বোঝার পর আবার নরম স্বরে বলে, আচ্ছা বুঝলাম, তবে শুনুন, অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু এই গ্রুপের কাউকেই পাচ্ছি না। যদিও প্রথম দিকে মনে হচ্ছিল লাগবে না, কিন্তু এখন এমার্জেন্সি লাগবেই, কেননা ওর কন্ডিশন দেখে বুঝেছি ওর 2 বার রক্তক্ষরণ হয়েছে, আর যেটার পরিমাণ মোটামুটি বেশি। তাই এটার ব্যবস্থা করুন দ্রুত, কেননা ওর রেসপন্স ধীরে ধীরে কমে যাচ্ছে। অ্যাক্সিডেন্টে ওর মাথায় হেলমেট পরার কারণে সেটা ফেটে গিয়ে আঘাতটা কম লাগলেও বুকে খুব বেশি আঘাত পেয়েছে। পায়ের মধ্যেও খুব বেশি একটা জোরালো হয়নি, তবে বুকেরটা বেশি ও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আগে দ্রুত ব্লাডের ব্যবস্থা করুন। কেউ কি আছে এমন? সবাই তাসনিয়ার দিকে তাকালেও তাসনিয়া মাথা নিচু করে সবাইকে বলে দেয় কিছুদিন আগে সে কাউকে রক্ত দিয়েছে। সবাই যেন শেষ ভরসাটুকু নিজেদের কাছ থেকে হারিয়ে ফেলে। আইমান নিলয় খোঁজার জন্য বের হবে, এমন সময় একটা উজ্জ্বল ফর্সা গোলগাল চেহারার মেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে, আমি রক্ত দিব। সবাই যেন আকাশ থেকে পড়ে। তার উপর সব থেকে অবাক হয়, মেয়েটাকে প্রশ্ন করার আগে ডক্টর মেয়েটাকে নিয়ে যায়। এরপর মেয়েটার রক্ত টেস্ট করে দেখে নেয় সেটা দেওয়া যাবে কিনা, তারপর মাহিনকে রক্ত দেয়। সবাই বাইরে থেকে দেখছে আর একে অপরের মুখ চাওয়াচাই করছে। একসময় তাসনি এভাবে রক্ত দিয়েছিল, আজও একই অবস্থা, কিন্তু পার্থক্য একটাই, আজ অন্য মেয়ে। তবে মেঘের কেমন চেনা চেনা লাগছে মেয়েটাকে, যেন কোথায় সে দেখেছে। নিলয়ের ক্ষেত্রেও তাই হয়। কিছুক্ষণ পর মেয়েটি বের হয়, তবে সে কারো কোনো কথা না শুনে হনহনিয়ে বের হয়ে চলে যায়। সবাই আরো বেশি অবাক হয়। পিছু পিছু ওরা কয়েকজন গেলেও মেয়েটা হাওয়া হয়ে যায়। সবাই যেন চমকে যায় এমন দেখে। হুট করে একটা মেয়ে আসলো যাকে কেউ চেনে না জানে না, আবার হুট করে কোনো কিছু না বলে উঠাও। সবাই এটা ভাবতে ব্যস্ত, তবে মেঘ আর নিলয় নিজেদের সন্দেহ এক করে। মাইনের এই অবস্থায় তারা সেদিক নিয়ে আর তেমন চিন্তা ভাবনা করে না। পরের দিন বিকেলে হসপিটালে এখন শুধু মেঘ, সাবিহা, নিলয় আর সাজেদা বেগম রয়েছে। বাকিরা চলে গিয়েছে, আবার সন্ধ্যায় আসবে। নিলয় জোর করে মেঘকে হালকা কিছু খাওয়াতে পারলো, আর কিছু খাওয়াতে পারেনি। মেঘ একমাত্র নিলয় ছাড়া কাউকে কিছু বলে বোঝাতে পারছে না, কেন আজ মাহিনের এই অবস্থার জন্য মেঘ একমাত্র দায়ী। কাঁদতে কেউ কাঁদতে পারছে না। চেহারা মলিন হয়ে গিয়েছে, ঠোঁট দুটো শুকনো হয়ে আছে।
যেন সেটাতে হাসির অভাবে মরুভূমির ন্যায় হয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে যায়। মেঘ মনে মনে বলে, আমাকে এত কষ্ট কেন দেন আপনি?